সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানিয়ে দেব নিচল টাটা সংবাদ শিরোনাম। কয়েক ঘন্টা ধরে জ্বলছে নারায়ণগঞ্জের সেজন জুসের কারখানা, নিহত 2। আবারও করোনা রোগী শনাক্তের রেকর্ড, তীব্র হচ্ছে শয্যা ও অক্সিজেন সংকট। প্রত্যন্ত অঞ্চলে করোনা রোগীর চিকিৎসায় ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মেটাতে উন্নত বিশ্বকে শেখ হাসিনার 5 দফা প্রস্তাব। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজন জুসের কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর 11টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এর মধ্যে 2 নারী শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। অনেক শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার ভুলতাই ইউনিয়নের কর্ণগোপ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের রূপগঞ্জের কাঞ্চন, ডেমরা, আদমজি, ঢাকা ও নারায়ণগঞ্জ স্টেশন থেকে 11টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। নারায়ণগঞ্জে কারখানায় আগুনের আরও তথ্য নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী গৌতম সাহা। আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। গৌতম, দীর্ঘ সময়েও আগুন নেভানো যাচ্ছে না, ফায়ার সার্ভিস কর্মকর্তারা কি বলছেন জানাবেন। ভেতরে কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। হতাহতদের বিষয়ে সবশেষ কি তথ্য পেয়েছেন? ফায়ার সার্ভিস কর্মকর্তারা আগুন লাগার কারণ সম্পর্কে নতুন করে কোনো কিছু জানিয়েছেন কিনা? আপনি জানতে পেরেছেন রূপগঞ্জের যে হাতের ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি সেজন জুস কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এখনো কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। কিছু জায়গায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়েছে, সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করার পরে আবার সেই জায়গায় আগুনের যে লীলায়ন শিখা ছড়িয়ে পড়ছে। ভেতর থেকে কিন্তু প্রথম অবস্থায় যে শ্রমিকদের বাঁচার আর্তনাদ আমরা শুনতে পেরেছি এবং ইতিমধ্যে 2টি শ্রমিক উপর থেকে লাফিয়ে তারা নিচে পড়েছে। তাদের নিউজ বাংলা নামে একটি হাসপাতালে নেওয়ার পরে তাদের চিকিৎসক মৃত ঘোষণা করেছেন এবং একাধিক শ্রমিক কিন্তু ঢাকা মেডিকেল কলেজ এবং নিউজ বাংলা সহ স্থানীয় যে হাসপাতালগুলোতে এখানে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হলো সন্ধ্যা 6:30টার দিকে আগুনের সূত্রপাত হয় ভুলতার কর্ণগোপ এলাকায়। এই আগুনের ঘটনা ঘটে। সেই এলাকায় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছিল। তারপরে যখন আগুন নিয়ন্ত্রণে না আসে তখন ঢাকা হেডকোয়ার্টার থেকে আমাদের ইতিমধ্যে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ 4টি ইউনিট আরো এখানে কাজ করছে, 15 ইউনিট এখানে কাজ করছে। এখানে শ্রমিক ভিতরে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখানে শ্রমিকের 2-1জনকে উপর থেকে জুতা ফেলতে দেখা যাচ্ছে এবং শ্রমিকদের স্বজনরা কিন্তু এখানে আত্মনাদ করছে। তারা কিন্তু তাদের লাভটি বা তার জীবিত ফিরে কিন্তু তারা এখানে ভিড় জমাচ্ছে আর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে আগুনের যে সূত্রপাত সেই বিষয়টি এখনো জানা যায়নি। মূলত এটি একটি 6তলা ভবনে, এখানে খাদ্য জাতীয় দ্রব্য তৈরি করা হয়। সেখানে নুডলস, জুস এবং চকলেট জাতীয়, যেখানে এই দ্রব্যগুলি তৈরিতে কেমিক্যাল ইউজ করা হয়। মূলত এই কেমিক্যালের কারণে আগুনটা আরো ছড়িয়ে পড়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে এখনো কিন্তু ফায়ার সার্ভিস, স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, অপেক্ষমান রয়েছে। এখানে অনেক শ্রমিক জানতে পেরেছি, প্রায় 100 শ্রমিক কিন্তু আহতের বিষয়টি আমরা জানতে পেরেছি বিভিন্ন শ্রমিকদের মাধ্যমে। আসলে এই ছিল নারায়ণগঞ্জ থেকে রূপগঞ্জের হাতের ফুড অ্যান্ড বেভারেজের সেজন জুস কারখানার অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। আমরা আপনাদের পরবর্তী সংবাদে বিস্তারিত জানতে পারবো। গৌতম, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জে সেজন জুসের কারখানায় আগুনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা। এবারে যাচ্ছি করোনা প্রসঙ্গে। আগের সব রেকর্ড ভেঙে দেশে একদিনে 11,651 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন 199 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় 36,850টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্তের শতকরা হার দাঁড়িয়েছে 31.62%। দেশে এই পর্যন্ত করোনায় মারা গেছেন 15,792 জন, আর আক্রান্তের সংখ্যা 9,89,219। মোট সুস্থ হয়েছেন 8,56,346 জন।
সারা দেশে কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকলেও করোনার সংক্রমণ ও মৃত্যু কমছে না। তীব্র হচ্ছে হাসপাতালের শয্যা ও অক্সিজেন সংকট। খুলনা বিভাগে ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৫১ জন। খুলনা জেলায় করোনা শনাক্তের হার ৪৩.৩১%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৪৮৫ জন। জেলায় করোনা শনাক্তের হার শতকরা ১৯.৫৭%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে ১৭ জন। করোনা শনাক্তের হার শতকরা ৩৬%। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত করোনা রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও সেবিকারা। টাঙ্গাইলে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৩৯.৫১%। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ করোনা রোগীর মৃত্যু হয়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৫১.৮৫%। সাতক্ষীরায় মারা গেছে ১০ জন। করোনা ডেডিকেটেড ২৫০ শয্যার হাসপাতালে ২৭৬ জন রোগী ভর্তি আছে। চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩.৮%। ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৯ জন। বরগুনায় করোনায় এক পুলিশ সদস্য মারা গেছেন। জেলায় করোনা শনাক্তের হার বেড়ে হয়েছে শতকরা ৪৯%। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে না। গ্রামাঞ্চলে ঘরে ঘরে বাড়ছে করোনার উপসর্গ, তবে সেভাবে বাড়ছে না জেলাগুলোর সেবার মান। ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে থানা ও উপজেলা পর্যায়ে ফিল্ড হাসপাতাল গঠন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। স্বাস্থ্য অধিদপ্তরের মতে দেশে মোট করোনা রোগীর ৫০% গ্রাম এলাকার। তবে সেভাবে উন্নত হয়নি জেলাগুলোর স্বাস্থ্যসেবা। সরকারি পরিসংখ্যান বলছে ৬৪ জেলার মধ্যে ৩৫টিতেই নেই আইসিইউ সুবিধা। ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী ও শরীয়তপুর, চট্টগ্রাম বিভাগের ৭টি, রাজশাহী ও রংপুর বিভাগের ৬টি করে, খুলনা ও বরিশাল বিভাগের ৪টি করে এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের ২টি করে জেলার হাসপাতালের কোনো আইসিইউ শয্যা নেই। দেশে মোট আইসিইউ শয্যার ৭৬% ঢাকা বিভাগের জেলা হাসপাতালগুলোতে, এর মধ্যে রাজধানীতেই ৭৩%। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্তের দুর্বলতা রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আপনারা গত বছর জুন মাসেই নির্দেশনা পেয়েছিলেন প্রত্যেকটা জেলাতে আইসিইউ করার জন্য। তাই কি হয়? এত সহজেই হয়? সহজে হয় না, কঠিন। এই কঠিন কাজটাই আপনাদের করতে হবে এবং কতটুকু করেছেন সেই হিসাবটা আমাদের দেন। সক্ষমতা বাড়াতে হবে, বিছানা বা অক্সিজেন ব্যবস্থা বা আমাদের ম্যান পাওয়ার। আমাদের অনেক ডাক্তার কিন্তু এখন বেকার আছে, প্রয়োজনে তাদেরকে টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, আমাদের নার্সরাও বেকার আছে, তাদেরও যুক্ত করা। মানে এই সময়টা তো আমাদের মোকাবেলা করতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ এর মতে ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে থানা ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নত করা প্রয়োজন। পাশাপাশি ফিল্ড হাসপাতাল গঠন করে করোনায় মৃত্যু কমিয়ে আনতে হবে। পুলিশ এবং আমাদের সেনাবাহিনী তাদের নেতৃত্বে যদি ফিল্ড হাসপাতাল তৈরি হয়ে যায়, আর সেখানে যদি আমাদের তাদের ডাক্তারের সাথে আমাদের যে নর্মাল হাসপাতালগুলোতে ডাক্তার সাহেবরা আছেন সেই সংখ্যা ডাক্তারকে আমরা নিয়োগ করতে পারি। চিকিৎসকরা বলছেন সচেতনতা তৈরি করতে মসজিদের ইমাম, জনপ্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তরুণদের যুক্ত করতে হবে। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের হাসপাতালগুলোতে করোনা রোগীর শয্যা ও অক্সিজেন সরবরাহ বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সারা দেশে করোনা সংক্রমণ রোধে জরুরি, করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সব বিভাগ ও জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। কারোর করোনা উপসর্গ কিংবা লক্ষণ দেখা দিলে ঘরে থাকার অনুরোধ জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। প্রয়োজনে স্থানীয় প্রশাসনকে আইসোলেশন নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
কঠোর লকডাউনের অষ্টম দিন রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও রিকশার চলাচল। অলি গলিতে মানুষের ভিড়। অপ্রয়োজনে ঘোরাঘুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় 1077 জনকে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 1 জুলাই থেকে সারা দেশে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। বৃহস্পতিবার লকডাউনের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে রাজধানীর সড়কে বেড়েছে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা। বিভিন্ন স্থানে জনসমাগম দেখা গেছে অনেক বেশি, তবে অনেকেই ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছেন। নীলফামারী থেকে আসছি, যোগাযোগের ব্যবস্থা এতই দুঃখজনক, আমরা কিভাবে যাব সেটারও কোনো অনিশ্চিত। রাজধানীর অলিতে গলিতে দেখা গেছে প্রায় সব ধরনের দোকান খোলা। কেউ কেউ দোকানের শাটার অর্ধেক খোলা রেখেছেন, আবার কেউ কেউ ক্রেতাদের চাহিদা অনুযায়ী খুলছেন। তাদের দাবি, পেটের দায়ে বিধিনিষেধ অমান্য করতে বাধ্য হচ্ছেন তারা। নাস্তার পয়সাও বাইর হয় না, এত বড় সংসার নিয়ে দোকান ছাইরা এখানে বয়ে রয়েছি, তারপরেও চলে না। না, মাঝে আমরা খুলি না, অন্য জায়গায় দেখতেছি, যদি খুললে আমরাও একটু খুলতাম। আমাদের তো চলার মতন সামর্থ্য নাই। পুলিশ প্রশাসনের লোক আসে টুকটাক কাজ করানোর জন্য, তো যদি অবস্থা ভালো থাকে টুকটাক শাটার উপরে যন্ত্র বের করে একটু কাজ করে দেয়। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন যত্রতত্র। প্রত্যেকেরই আছে নানা অজুহাত। এখন ইনজেকশন খুঁজতে খুঁজতে আমার বাইকে একটা প্রবলেম হয়েছে, এখন আমি ওইটা কোথাও পাচ্ছি না। ভাবলাম যে এখান থেকে যদি যাচ্ছি, তাহলে আমার দরকারটা যদি করা যায়, তাহলে সেই ক্ষেত্রে এই জন্য বের হয়েছি। আমি বসে আসছিলাম, চা খাইছি, চা খাওয়ার পরে এটা শেষ খাওয়া লাগামো, এই টাইমে সাড়ে 2টা নিয়ে এসেছি। আমার মাস্ক হাফ পরা ছিল আর হাফ খোলা ছিল, এই জন্য। বাজার করতে আসে যদি আজকে জরিমানা দিতে হয়, তাহলে আমাদের তো বাইরে হতে হবে, সরকার সেই ব্যবস্থা করে দেয়। প্রশাসন বলছে, বিধিনিষেধ মেনে চলায় বাধ্য করতে কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা জেলা প্রশাসনের প্রায় 40টি ভ্রাম্যমাণ আদালত বর্তমানে ঢাকায় আছে। আমরা টাউন হল বাজারে এসেছি এবং টাউন হল বাজারে বিজিবির সহকারে আমরা অভিযান পরিচালনা করি এবং বিভিন্ন মানুষকে মাস্ক ছাড়া এবং যত্রতত্র ঘোরাফেরা করতে দেখি। তাদের আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করছি। আমরা অনেক মানুষকে পাচ্ছি অপ্রয়োজনে ঘুরে বেড়াচ্ছেন, কোনো প্রয়োজনে হয়তো ফাস্টফুড কিনতে উনি গাড়ি নিয়ে বের হয়েছেন, কিংবা উনি বের হচ্ছেন হয়তো ঘুরতে, লকডাউন দেখতে। এই কর্মকর্তার দাবি, জনগণ নিজে সচেতন না হলে লকডাউন থেকে ভালো ফল পাওয়া যাবে না। আফরোজ আলী মাসা, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের খবরে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দেয়া আর্থিক প্রতিশ্রুতি বাস্তবায়নে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ফোরাম CVF সম্মেলনে তিনি 5 দফা প্রস্তাব তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত 20টি দেশের ফোরাম CVF এর অর্থনৈতিক সম্মেলন বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়। সংগঠনটির বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এর সদস্য দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতারা অংশ নেন। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে কম ভূমিকা রাখলেও বাংলাদেশ সহ CVF ভুক্ত দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার। এই সংকট মোকাবিলায় গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানো সহ 5 দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিপর্যয় থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে রক্ষায় ধনী দেশগুলোর দেওয়া আর্থিক প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হবে। প্রতিটি অরক্ষিত দেশ বাংলাদেশের মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার মতো একটি জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা গ্রহণের বিষয়ে বিবেচনা করতে পারে। আমাদের পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক সহায়তা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। CVF এর প্রস্তাব ও পরামর্শকে যৌক্তিক মনে করেন সম্মেলনে অংশ নেয়া জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। প্যারিস চুক্তি অনুযায়ী এই শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হলে সব দেশকেই এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সবাইকে জলবায়ুর কথা ভাবতে হবে। জলবায়ু তহবিলে অর্থ প্রদানের বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 10 বছর যুক্তরাষ্ট্র জলবায়ু খাতে $4.16 ট্রিলিয়ন বিনিয়োগ করবে। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদ দেখছেন। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দীপ্ত সংবাদে।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এখনই আপৎকালীন পরামর্শ কমিটি গঠন সহ 5 দফা প্রস্তাব দিয়েছে বিএনপি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাব তুলে ধরেন। দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ, সকল রাজনৈতিক দল, এনজিও ও সামাজিক সংগঠনের সমন্বয়ে জাতীয় আপৎকালীন পরামর্শ কমিটি গঠন করতে হবে। দরিদ্র মানুষকে ঘরে রাখার জন্য তাদের ঘরে নগদ কমপক্ষে এককালীন 15,000 টাকা করে খাদ্য পৌঁছে দিতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের। জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করেই তারা কাজ করছেন। বৃহস্পতিবার ঢাকায় সরকারি বাসভবন থেকে অনলাইনে চট্টগ্রাম জেলা সমন্বয় সভার বৈঠক শেষে তিনি একথা জানান। যে সমস্ত জেলায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, তারা সেখানে ওই সমস্ত জেলার যারা মন্ত্রী আছেন, যারা এমপি আছেন এবং অন্যান্য জনপ্রতিনিধি আছেন, তাদের সাথে আলোচনা করেই তারা সমন্বয়টা করছেন। সচিবরাই সরকারি কাজে সবসময় সমন্বয় করেন, এখানেও সমন্বয় করার জন্যই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজশাহীতে টাকার বিনিময়ে ভুয়া করোনা পরীক্ষার সনদ জালিয়াতি চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর হেতেম খা কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন রাজশাহী সিভিল সার্জনের অফিস সহায়ক তারেক আহসান, তার সহযোগী রাজশাহী বক্ষ ব্যাধি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক রফিকুল ইসলাম এবং তার স্ত্রী শামসুন নাহার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায় 3 থেকে 15,000 টাকায় চাকুরিজীবী ও বিদেশগামীদের কাছে করোনার ভুয়া নেগেটিভ সনদ বিক্রি করে আসছিল চক্রটি। রাজধানীতে এবার কোরবানির পশুর 23টি অস্থায়ী হাট বসবে। এর মধ্যে প্রস্তুতি শেষ করেছেন ইজারাদাররা। 12 জুলাই থেকে পশু হাটে উঠানোর পরিকল্পনা তাদের। তবে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এখনও হাট বসানোর চূড়ান্ত নির্দেশনা দেয়নি ঢাকার 2 সিটি কর্পোরেশন। চলতি বছর প্রায় 1,19,00,000 পশু প্রস্তুত করা হয়েছে কোরবানির জন্য। এবছর কোরবানির পশুর 23টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এর মধ্যে দক্ষিণ সিটিতে বসবে 13টি এবং উত্তর সিটিতে 10টি। ইজারাদাররা হাট বসানোর প্রস্তুতি নিয়েছেন। 12 জুলাইয়ের পর থেকে হাটে পশু আনার পরিকল্পনা তাদের। 14 তারিখের পরে স্বাস্থ্যসম্মতভাবে হাটটা যথাযথভাবে চালানো যায় তার ব্যবস্থা তারা নিচ্ছে। গরু মোটা তাজাকরণ করে তাদের পিছনে যে বিনিয়োগ করেছি, আমরা এটা যদি এ বাজারে বিক্রি না করতে পারি তা আমরা সর্বস্ব পথে বসে যাব। প্রস্তুতি শুরু হলেও করোনা সংক্রমণ বাড়ায় হাট বসানোর চূড়ান্ত নির্দেশনা দেয়নি সিটি কর্পোরেশন। ফলে দুশ্চিন্তা কাটছে না খামারিদের। যাচাই বাছাইয়ের ব্যাপারটা মানুষরা ক্রেতারা স্পেশালি একটু অনিশ্চয়তার মধ্যে থাকে, যার কারণে মানুষরা স্বাচ্ছন্দ্য বোধ করে নিজে এসে স্বচক্ষে দেখে গরুটাকে কিনবে। যখন লকডাউনটা ওপেন হবে, জ্যাম জট ভিড়ের একটা সৃষ্টি হবে, যেটা আমরা আশঙ্কা করতেছি। আসলে এই মুহূর্তে আমাদের দেশের জন্য একটা খারাপ সিচুয়েশন হবে। তো সবকিছু মিলে আসলে এই মুহূর্তে লকডাউনটা আমাদের খামারিদের জন্য একটা বিশাল বড় দুশ্চিন্তার বিষয়। সিটি কর্পোরেশন বলছে, লকডাউন আর না বাড়লে পশুর হাট বসবে, তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করাই হবে ইজারাদারদের জন্য বড় চ্যালেঞ্জ। কঠোর বিধিনিষেধ মেনেই মানুষজনকে কোরবানির হাটে যেতে হবে। কাউন্সিলরদের সমন্বয়ে একটা মনিটরিং কমিটি করা হয়েছে। এই কমিটি সার্বক্ষণিকভাবে প্রতিদিনই এই হাটগুলো মনিটরিং করবে, প্রয়োজনীয় সুপারিশ করবে, ব্যবস্থা নেবে। একই সঙ্গে প্রত্যেকটি হাটেই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট থাকবে। শুধু ক্রেতা নয়, হাটের অভ্যন্তরে বিক্রেতাদেরও মাস্ক, হ্যান্ড গ্লাভস পরার পাশাপাশি ঘন ঘন স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আরো খবর নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত বিরতির পর। বিশ্বজুড়ে করোনায় বুধবার 4,54,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে 8,269 জন। এর মধ্যে 30টিরও বেশি দেশে করোনার পেরুর ধরন ল্যাম্বডা ছড়িয়ে পড়েছে। অতি সংক্রামক এই ধরনটি চীনের টিকা করোনা ভ্যাকের অ্যান্টিবডির প্রাচীর সহজেই ভেঙে ফেলায় উদ্বিগ্ন বিজ্ঞানীরা।
এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়া খানম করোনা প্রতিরোধী একটি ভল্টিক স্প্রে আবিষ্কার করেছেন। যে কোনো বস্তুর সারফেসে এই স্প্রে করা হলে সেটি 2 সপ্তাহের জন্য করোনার জীবাণুমুক্ত থাকবে। ইন্দোনেশিয়ার করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এছাড়া করোনার ভারতীয় ধরন ডেল্টার কারণে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে বৃহস্পতিবার দৈনিক সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। কয়েক ঘন্টা ধরে জ্বলছে নারায়ণগঞ্জের সেজন জুসের কারখানা, নিহত 2। আবারও করোনা রোগী শনাক্তের রেকর্ড, তীব্র হচ্ছে শয্যা ও অক্সিজেন সংকট। প্রত্যন্ত অঞ্চলে করোনা রোগীর চিকিৎসায় ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মেটাতে উন্নত বিশ্বকে শেখ হাসিনার 5 দফা প্রস্তাব। আর এই ছিল এখনকার মতো। আমি দোলা ডলারেস বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptonews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।